স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ অর্থাৎ শশী মহারাজ সম্বন্ধে স্বামীজি বলতেন যে দাস্যভক্তির পরাকাষ্ঠা হচ্ছে শশী। তার ঠাকুর পুজো একটা দেখবার মতন জিনিস ছিল। যারা সেই পুজো দেখত তাদের মনে হতো ঠাকুর যেন সাক্ষাৎ তার সামনে রয়েছেন। ঠাকুরের মহাসমাধির পর অন্যান্য গুরুভাইরা সবাই পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়েছিলেন। তখন বরাহনগর মঠ আগলে ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ। কোনোদিন মঠ ছেড়ে যাননি, অথচ পরে স্বামীজি যখন বললেন তাকে মাদ্রাজে যেতে এক বাক্যে চলে গেলেন। খুব গোঁড়া ছিলেন শশী মহারাজ, দক্ষিণ ভারতের লোকও খুব গোঁড়া। স্বামীজি তাদের বলেছিলেন, আমি এমন একজনকে এখানে পাঠাবো যিনি গোঁড়ামিতে তোমাদেরও হার মানাবেন। তোমাদের সবচেয়ে গোঁড়া ব্রাহ্মণের চেয়েও তিনি গোঁড়া, অথচ পুজো, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা এসব দিক দিয়ে তিনি অতুলনীয়। দক্ষিণ ভারতে রামকৃষ্ণ আন্দোলন প্রচারে শশী মহারাজের বিরাট ভূমিকা। শশী মহারাজের দেহত্যাগের পরে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন, একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। এখনও সেখানে সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কত কষ্ট করে সেখানে ছিলেন তিনি। একদিন এত অসহ্য মনে হয়েছে যে স্বামীজির ছবির দিকে তাকিয়ে অভিমান করে বলেছেন, তোমার জন্যই তো আমি এই কষ্ট পাচ্ছি। পরক্ষণেই আবার সাষ্টাঙ্গ প্রণাম করে স্বামীজির কাছে ক্ষমা চাইছেন। স্বামীজি কিন্তু তখন দেহত্যাগ করেছেন। খুব পণ্ডিত ছিলেন, শাস্ত্র অধ্যয়ন করেছিলেন অনেক, মাদ্রাজে বক্তৃতা করতেন। কোনোদিন হয়তো দুর্যোগের জন্য একজনও আসেননি, তিনি কিন্তু যথারীতি শাস্ত্র ব্যাখ্যা করে যেতেন, মনে করতেন ঠাকুরকে শোনাচ্ছেন। এত অর্থকষ্ট ছিল যে ঠাকুরের সেবা পুজো চালানো কঠিন হতো। একদিন এমন হয়েছে যে ঠাকুরের জন্য কিছু জোটেনি। তখন তিনি ঠাকুরকে বলছেন, আমাকে পরীক্ষা করছো? ঠিক আছে, সমুদ্রের তীর থেকে বালি এনে তোমাকে ভোগ দেব, তারপর সেই বালি প্রসাদ হিসাবে গ্রহণ করব। যদি গলা না নিতে চায় আঙুল দিয়ে ঠেলে গলা দিয়ে নামাবো। শেষ পর্যন্ত অবশ্য তা করতে হয়নি। অভাবনীয়ভাবে একজন ভক্ত কিছু জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়েছিলেন। শশী মহারাজ এবং শরৎ মহারাজ এই দুজনের সম্বন্ধে ঠাকুর বলেছিলেন যে তাদের তিনি যীশুখ্রিস্টের সঙ্গে দেখেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এক সময় বলেছিলেন, দিগ্বিজয়ী শঙ্করের মতন শশী মহারাজের প্রভাব দক্ষিণ ভারতে জ্বলজ্বল করছে। জয় স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের জয়।